ক্ষমতার দম্ভ মানুষকে অনেক সময় পুরোপুরি অন্ধ করে দেয়। ক্ষমতালোভী মানুষেরা ভুলে যায় যে উর্দি বা পদ তাদের সম্মান ও প্রতিপত্তি দিয়েছে তার আসল উদ্দেশ্য হল সাধারণ মানুষের সেবা ও সুরক্ষা প্রদান করা, তাদের শোষণ করা নয়। যখনই কেউ নিজের ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষকে আঘাত করার বা ভয় দেখানোর চেষ্টা করে, তখনই সত্য কোনো না কোনো রূপ ধরে ঠিকই তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে তার সঠিক জায়গাটি বুঝিয়ে দেয়। অহংকার চিরকালই পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই গল্পটি এমনই এক দুর্নীতিগ্রস্ত ও অহংকারী পুলিশ অফিসারের দর্পচূর্ণ হওয়ার কাহিনী, যা আমাদের প্রমাণ করে দেয় যে আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা না থাকলে পতন একেবারে অনিবার্য। এটি কলকাতার বুকে ঘটে যাওয়া ৩ নির্ভীক নারীর গল্প, যারা অন্যায়ের কাছে মাথা নত করার বদলে নিজেদের আত্মসম্মান, সাহস ও সত্যের পথে অবিচল থেকে পুরো সমাজের কাছে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয় হল। চলো, এটা খুব ভালোই হলো যে আমাদের অফিসার সাহেব আমাদের ৩ জনকে একেবারে একসাথেই ছুটির অনুমোদন দিয়ে দিয়েছেন। এক তরুণী সেনা অফিসার স্বস্তির নিঃশ্বাস ফেলে তার বন্ধুদের বলল, তা না হলে তো আমাদের প্রিয় বন্ধু রিয়ার বিয়ের অনুষ্ঠানে আমরা ৩ জনে মিলে একসাথে উপস্থিত থাকার সুযোগই পেতাম না। তুই একদম খাঁটি কথা বলেছিস, দ্বিতীয়জন সায় দিয়ে বলল। দীর্ঘ কয়েক মাসের একটানা ক্লান্তিকর ডিউটির পর অবশেষে এই মহামূল্যবান ছুটিটুকু জুটল কপালে, নইলে তো মোবাইলে স্ক্রিনেই ভিডিও কলে আমাদের রিয়ার বিয়ের আনন্দ দেখতে হতো। এইবারে রিয়ার বিয়ের অনুষ্ঠানে আমরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠব। প্রথমজন আবার উৎসাহের সাথে বলে উঠল, আমি তো ঠিকই করে রেখেছি যে বিয়ের দিন ডান্স ফ্লোর একদম মাতিয়ে রাখব। সেনা জীবনের এতদিনের জ্বলে থাকা সমস্ত ক্লান্তি এবং একঘেয়েমি ওই নাচের মাধ্যমেই পুরোপুরি ঝেড়ে ফেলব। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, বরযাত্রীর শোভাযাত্রায় সবার সামনের সারিতে কিন্তু আমরা ৩ জনই নাচতে নাচতে যাব। সবই ঠিক আছে, কিন্তু আমাদের এখন খুব তাড়াতাড়ি তৈরিও হতে হবে, কারণ বিয়ের মূল অনুষ্ঠান আজ রাতেই অনুষ্ঠিত হবে। আমাদের এই সেনা ছাউনি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস, আমাদের আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি তৈরি হওয়া উচিত। প্রথমজন সায় দিল, চলো সবার আগে আমরা গরম জল দিয়ে ভালোভাবে স্নান করে নিই। সত্যি, এই কনকরে শীতের দিনে গরম জলে স্নান করার মজাই একেবারে আলাদা। আর আজ তো কলের জলও বেশ ভালোই গরম আসছে। স্নানঘর থেকে একজন চেঁচিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই। ব্যাস, এবার অনেকক্ষণ ধরে স্নান করা হয়েছে, চলো এবার আমরা তাড়াতাড়ি আমাদের জামাকাপড় বদলে নেই, তা না হলে রাস্তায় বেরোতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। চলো, আমরা ৩ জনই এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছি, এবার আমাদের অবিলম্বে বেরোনো উচিত। একজন বলল, কিন্তু সমস্যা হলো আমাদের কাছে যাতায়াতের জন্য মাত্র একটি বুলেট মোটরসাইকেল আছে, আমরা ৩ জন মিলে ওই একটা বাইকে করে কিভাবে যাব? আরে তোরা দুজন একেবারেই চুপ কর। তোরা দুজন তো জানিসই না যে আমি ছোটবেলায় আমাদের গ্রামে বাইক রেসিং প্রতিযোগিতায় সব সময় প্রথম হতাম। তৃতীয়জন হেসে বলল, তাই আজ এই বুলেট বাইকটা আমি একাই চালাবো। চলো তাহলে, সেটাই ঠিক আছে। আমাদের এখন আর দেরি না করে বেরোনো উচিত। বেরোনোর সময় ডিউটিরত শান্ত্রীদের সাথে তাদের দেখা হলো। তারা অভিবাদন জানালো। প্রহরীরাও প্রত্যুত্তর দিল। ম্যাডাম, একজন প্রহরী আবেগপ্রবণ হয়ে বলল, আপনারা আজ নিজেদের বাড়ি যাচ্ছেন, আমাদেরও বাড়ির লোকেদের সাথে দেখা করার জন্য মনটা খুব কেমন কেমন করে। যদি আপনাদের যাওয়ার রাস্তায় আমাদের গ্রাম পড়ে, তবে দয়া করে আমার পরিবারের লোকেদের শুধু এইটুকু বলে দেবেন যে আমরা এখানে একদম ঠিক আছি এবং খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফিরব। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমরা কথা দিচ্ছি নিশ্চয়ই আপনার বাড়ির লোকেদের কাছে আপনার এই বার্তা আমরা পৌঁছে দেব। স্যার, আপনারাই তো সেই প্রহরী যাদের রাত জাগা পাহারার কারণে আমাদের দেশ সুরক্ষিত আছে। স্যার, আমাদের এখন একটু তাড়াতাড়ি বেরোতে হবে। স্যার, আপনারা এখানে নিজেদের খুব ভালোভাবে খেয়াল রাখবেন আর দেশের বর্ডারেরও সযত্নে খেয়াল রাখবেন। আমরা ছুটি কাটিয়ে খুব তাড়াতাড়ি আবার ডিউটিতে ফিরে আসব। উচ্চপদস্থ এক আধিকারিক তাদের বিদায় জানিয়ে বললেন, রাস্তায় খুব সাবধানে যেও এবং ছুটি কাটিয়ে সাবধানেই ফিরে এসো। তোমরা এখন ছুটিতে আছো ঠিকই, কিন্তু সর্বদা মনে রেখো যে তোমাদের গায়ের এই উর্দি কখনো ছুটিতে যায় না। পুরো দেশ তোমাদের মতো বীরদের উপর ভরসা করে থাকে। জয় হিন্দ। স্যার, তারা ৩ জন একসাথে বলে উঠল। বাইকে যেতে যেতে একজন বলল, ইয়ার, আজ কতই না মজা লাগছে। দীর্ঘ ২ বছর পর আজ আমরা আমাদের গ্রামে ফিরে যাচ্ছি। রিয়ার বিয়েতে আমরা খুব মজা করব।
তুই একদম ঠিক বলছিস। আজ আমরা গ্রামে পৌঁছে সবার প্রথমে আমাদের বাড়ির লোকেদের সাথে প্রাণ ভরে দেখা করব, তারপর রাতে বিয়ে বাড়িতে যাব। কিন্তু আমাদের অফিসার সাহেব তো আমাদের পুরো 15 দিনের ছুটি দিয়েছেন। আমাদের এই 15টা দিন খুব ভালোভাবে এবং জমিয়ে মজা করা উচিত। অন্যদিকে কলকাতার উপকণ্ঠে এক শুনশান এক্সপ্রেসওয়েতে এক দুর্নীতিগ্রস্ত দারোগা তার দলবল নিয়ে দাঁড়িয়েছিল। সাহেব, আপনিও মাঝে মাঝে এমন সব কাজ করেন যা দেখে আমাদের খুব মজা চলে আসে, এক হাবিলদার তোষমত করে বলল। কাল কলকাতার সবজি বাজারে আপনি একেবারে কামাল করে দিয়েছিলেন। স্যার, কাল ওই গরিব সবজিওয়ালা আপনার পায়ের ওপর পড়ে কিভাবে কাকতি মিনতি করছিল, সেই দৃশ্য দেখে আমার তো খুব ভালো লাগছিল। দারোগা গর্বিত স্বরে বলল, এখনও তোমরা আমার কেরামতির কোথায় কি দেখলে? ও তো ছিল সামান্য একজন গরিব সবজিওয়ালা মাত্র। আমি তো আমার ক্ষমতায় বড় বড় বাঘা বাঘা লোককেও আমার পায়ের কাছে ফেলে দিই। স্যার, ঠিক সেই জন্যই তো আমি আপনার এই কাজের এমন দিওয়ানা। আমিও একদিন আপনার মতো ক্ষমতাশালী হতে চাই, হাবিলদারটি বলল। দারোগা সাহেব, আপনি মানুন আর নাই বা মানুন, আপনার সাথে এই এলাকায় ডিউটি পড়ার পর থেকে আমি অনেক উপরি রোজগার করে মালামাল হয়ে গেছি। এখন আর আমার সংসারে টাকার কোনো অভাব থাকে না। তোমরা শুধু আমার এই দেখানো পথে চলতে থাকো। আমি কথা দিচ্ছি, টাকা, সম্মান, নাম, ক্ষমতা এসব সব কিছু তোমরা পাবে। ব্যাস, শুধু এভাবেই আমার সাথে কাজ করতে থাকো। দারোগা সাহেব, আজ আমাদের কোথায় কি হামলা করতে হবে, নাকি আজও সেই পুরনো সবজি বাজারেই যেতে হবে? এই জন্যেই আমি বলি, তোমরা এখনো খুব কাঁচা খেলোয়াড় রয়ে গেছো। দারোগা ধমক দিয়ে বলল। টাকা তোলার জন্য এক জায়গায় রোজ রোজ যাওয়া একেবারেই উচিত নয়। আজ আমাদের নতুন কোনো মুরগি ফাঁসাতে হবে। তাড়াতাড়ি পুলিশের গাড়ি নিয়ে চলো। এই রাস্তাটা যা সোজা গিয়ে হাইওয়েতে মিশেছে, আজ আমরা তার ঠিক আগেই আমাদের ডেরা পাতব। আজ ওখান থেকেই আমরা আমাদের আজকের সব খরচ তুলব। এবার আমরা কলকাতার হাইওয়েতে পৌঁছতে চলেছি। আর মাত্র 2 কিলোমিটার রাস্তা বাকি। এবার আমরা আর 3 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব, বাইক চালাতে চালাতে একজন অফিসার বলল। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আমরা মোটামুটি সন্ধে 6-7টার মধ্যেই ঠিক বাড়ি পৌঁছে যাব। আর এতক্ষণে আমার পেটেও বেশ খিদে পাচ্ছে। এদিকে হাইওয়েতে অপেক্ষায় থাকা পুলিশের দল অধৈর্য হয়ে উঠছিল। সন্ধে তো হতে চলল, অথচ এখনো পর্যন্ত বড় কোনো মুরগি আমাদের হাতে এসে পৌঁছালো না। চলো, আর কিছুক্ষণ আমরা এখানেই বসে মদ আর তাসের মজা নিই। দারোগা বিরক্তি প্রকাশ করে বলল। দারোগাজি, আপনি এত চিন্তা করছেন কেন? এখন আপনি শান্তিতে আপনার মদের মজা নিন। আজ এই রাস্তা দিয়ে যেই পার হবে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকেই 10-20 হাজার টাকা জোর করে নিয়ে নেব। তাহলেই আমাদের বিকালের মদ আর চাটের জন্য যথেষ্ট টাকা হয়ে যাবে। হঠাৎ একজন পুলিশকর্মী দূরে কিছু একটা দেখতে পেল। ওদিকে দেখেছ? মনে হচ্ছে কোনো বুলেট গাড়ি এই দিকেই আসছে। সবাই তাড়াতাড়ি নিজেদের জায়গায় তৈরি হয়ে যাও। মনে হচ্ছে আমাদের আজকের কাজ হাসিল হয়ে গেছে। বাইকটি কাছে আসতেই দারোগা হাত দেখিয়ে চেঁচিয়ে উঠল। ওই, ওখানে ব্রেক কষো। তোমাদের এত তাড়া কিসের? এখান থেকে প্রতিটি গাড়িকে আমাদের জিজ্ঞাসাবাদের পরই পার হতে হয়, বুঝলে? স্যারজি, আমরা তো আর কোনো অপরাধ করে কোথাও পালিয়ে যাচ্ছি না। আপনি শান্ত হয়ে আমাদের বলুন, আপনার ঠিক কী জিজ্ঞাসাবাদ করার আছে? আমাদের কাছে কিন্তু রাস্তায় দাঁড়ানোর মতো খুব বেশি সময় নেই। দারোগা মেয়ে তিনটিকে দেখে কুৎসিত ইঙ্গিত করে বলল, তোমাদের এতই বা কিসের তাড়া সুন্দরীরা? একটু এখানে দাঁড়াও। ভগবান তোমাদের কত ফুরসত করে নিজের হাতে বানিয়েছেন। দেখো তো একবার এদের রূপ। দারোগা আরও নোংরাভাবে বলল, মদের সাথে যদি একটু পুণ্যও পাওয়া যায় তবে কত মজাই না আসে, তাই না? আমার তো এইমাত্র ঠিক সেটাই মনে হলো। অফিসারদের মধ্যে একজন কড়া গলায় প্রতিবাদ করে উঠল, ইন্সপেক্টর, আপনি নিজের মুখ সামলে কথা বলুন। গায়ে পুলিশের উর্দি পড়ে এমন জঘন্য কথা বলতে আপনার একটুও লজ্জা করে না? নিজের মুখের ভাষায় অবিলম্বে লাগাম দিন। উর্দির দাপট দেখিয়ে নিজের এমন নোংরা চিন্তাভাবনা লুকোবেন না। আপনি যদি আমাদের সাথে সম্মান দিয়ে কথা বলতে না পারেন তবে মনে রাখবেন, আমরাও এখানে চুপ করে দাঁড়িয়ে থাকার মতো পাত্রী নই। বাহ, তোমাদের 3 জনের কি সুন্দর আদব কায়দা। দারোগা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমাদের 3 জনের মতো তেজস্বী মেয়ে আমার খুব পছন্দ। এটা হলো রাস্তা, আর এখানে কোনো আইন নয়, শুধুমাত্র আমার হুকুম চলে। যেই আমার সামনে ঘাড় তেড়া করে দাঁড়িয়ে থাকার দুঃসাহস দেখায় তাকে আমি সোজা থানার লকআপের ভেতর ঢুকিয়ে দিই, বুঝলে? একজন বয়স্ক হাবিলদার পরিস্থিতি বেগতিক দেখে দারোগাকে সতর্ক করার চেষ্টা করল। দারোগাজি, আপনি এসব কি করছেন? আপনার তো এদের কাছ থেকে শুধু টাকা নেওয়ার কথা, কিন্তু আপনি এদের সাথে কি করছেন? আমার মনে হচ্ছে আপনার আজ একটু বেশি নেশা হয়ে গেছে। আরে চল, তুই এখান থেকে সর। তুই কি এখন আমাকে শেখাবি যে আমাকে কি করতে হবে?
আমি ওদের কাছ থেকে টাকা আর মজা দুটোই নেব। এখন তোমরা সবাই শুধু চুপ করে দেখতে থাকো যে আমি এদের সাথে কি করি। স্যার, আপনি বোঝার চেষ্টা করুন, কথা বিগড়েও যেতে পারে। এই মেয়েগুলোর সাথে কোনো কিছু ভুল হলে আমরা বিপদে পড়ব। এই জেলার নতুন ডিএম সাহেব খুব সৎ এবং কড়া মানুষ। স্যার, দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করুন। তুই এখনও জানিস না যে আমি কে। আমি চাইলে 1 মিনিটের মধ্যে ওই ডিএমের ট্রান্সফার করিয়ে দিতে পারি এই জেলা থেকে। আর আজ আমি এই 3 মেয়েকে কোনোভাবেই এমনি যেতে দেব না। স্যার, আপনি আমার কথা একেবারেই বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে এই 3 মেয়ে কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। এদের চোখে মুখে আমি একটুও ভয়ের ছাপ দেখতে পাচ্ছি না। হাবেলদার, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আমি কাউকে ভয় পাই না। যা হওয়ার তা আমি একাই দেখে নেব, বুঝলি? এবার তুই যা, গিয়ে নিজের ডিউটি কর। এখানে আর কাউকে আসতে দিবি না। নিজেদের মধ্যে ফিসফিস করে একজন অফিসার বলল, এই ইন্সপেক্টর তো আমাদের এত সহজে এভাবে যেতে দেবে না। এবার একে এর আসল জায়গা এবং ক্ষমতা দেখাতেই হবে। তা না হলে আমরা কোনোভাবেই রিয়ার বিয়েতে সময় মতো পৌঁছাতে পারবো না। হ্যাঁ, তুই একেবারে ঠিক বলছিস। এই দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরকে কড়া শিক্ষা না দিয়ে আমরা এখান থেকে 1 পাও নড়ব না। তা না হলে সাধারণ মানুষ এনাদের অত্যাচারে কিভাবে শান্তিতে থাকবে? হ্যাঁ, আমরা এই ইন্সপেক্টরকে এভাবে কোনো মতেই ছেড়ে দিতে পারি না। তা না হলে সাধারণ মানুষের সুরক্ষা বলে আর কিছু থাকবে না। আমাদের এই ইন্সপেক্টরের গায়ের উর্দি খোলাতেই হবে। দারোগা তাদের দিকে এগিয়ে এসে বলল, তোমরা 3 জন কি আমার ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুত আছো? চুপচাপ আমার কথায় রাজি হয়ে যাও এবং এখান থেকে নিজেদের পথে চলে যাও, না হলে জোর করে থানায় নিয়ে গিয়ে তোমাদের খুব খারাপ অবস্থা করব। অফিসার গর্জে উঠল, শালা ইন্সপেক্টর, তুই এখনও জানিস না যে তুই আজ কার সামনে দাঁড়িয়ে আছিস। যখন তুই আমাদের আসল পরিচয় জানতে পারবি না, তখন ভয় তোর প্যান্ট ভিজে যাবে, বুঝলি? শালা, তোর দেখছি মেয়েদের উত্ত্যক্ত করার খুব শখ। এখন আমরা তোর এমন অবস্থা করব যা তুই তোর স্বপ্নেও কখনো ভাবিসনি। এখন তোকে আমরা ন্যাংটা করে এই হাইওয়ের রাস্তায় দৌড় করাবো। দারোগা রেগে গিয়ে চিৎকার করল, হাবিলদার, তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছো? এই 3 মেয়েকে এক্ষুনি ধরো আর এদের হাতে হাত করা পড়াও। আজ আমি এদের কোনো মতেই ছাড়ব না। মেয়েদের ঘিরে ফেলা হলে দারোগা হাসল, দেখে নিলে তো আমার আসল ক্ষমতা। এবার তোমরা চিৎকার করে আমাকে দেখাও। যতটা চিৎকার করার তোমরা করে নাও। এখানে এই নির্জন রাস্তায় তোমাদের বাঁচানোর মতো কেউ নেই। ইন্সপেক্টর, তোমার এই দুমুখ স্বভাব তুমি এবার ছাড়ো। এখনও পর্যন্ত তোমার কোনো আন্দাজই নেই যে আমরা 3 জন আসলে কে। আজ তোমাকে তোমার এই জঘন্য কাজের জবাব শুধু তোমাকে নয়, তোমার পুরো সিস্টেমকে দিতে হবে। আমার এতে কিছু যায় আসে না যে তোমরা কে। আজ তোমরা খুব খারাপভাবে আমার জালে ফেসে গেছো। আমি তোমাদের 3 জনের জীবন পুরোপুরি ধ্বংস করেই ছাড়ব। ইন্সপেক্টর, তুই নিজের বিপদ আজ নিজেই ডেকে আনছিস। যদি আমি এখনই আমার ফোন থেকে একটা ফোন ঘোরাই না, তবে তোর এই পুরো থানা ভয়ে কেঁপে উঠবে। তোর নিজের কি অবস্থা হবে তা তুই নিজেও জানতে পারবি না, বুঝলি? ঠিক সেই সময় কাছাকাছি এক ইউটিউব ব্লগার তার লাইভ ভিডিও রেকর্ড করছিল। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কলকাতার বাইরের এই সুন্দর লং ড্রাইভে নিয়ে এসেছি। আমার এই লাইভ সম্প্রচারের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকের দিনটা খুব রোমাঞ্চকর হতে চলেছে। পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, চারপাশে শুধু দিগন্ত বিস্তৃত ধুধু করা মাঠ আর ফাঁকা রাস্তা। মনে হচ্ছে যেন কোনো সিনেমার শুটিং সেটে চলে এসেছি। যারা এখনই লাইভে যুক্ত হয়েছেন তারা তাড়াতাড়ি কমেন্টে হাই লিখুন। আমি সবাইকে রিপ্লাই করতে চলেছি। 1 মিনিট, সামনের রাস্তায় কিছু অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকের ভ্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভ্লগারটি সাবধানে এগিয়ে গেল। বন্ধুরা, সামনে কিছু পুলিশ এবং কিছু মেয়েকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওখানে কোনো বড়সড় গন্ডগোল চলছে। আমি আপনাদের আরও কাছে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি যে ওখানে ঠিক কী হচ্ছে। তাড়াতাড়ি আমার এই ভিডিওটি লাইক করে দিন এবং আমার সাথে জুড়ে থাকুন। ব্যাপারটা আমার কাছে একটু সিরিয়াস বলেই মনে হচ্ছে। বন্ধুরা, আমি এখন একেবারে ঘটনাস্থলের কাছে চলে এসেছি। আপনারা সব কিছু লাইভ দেখছেন। ভ্লগারটি পুলিশের সামনে গিয়ে প্রশ্ন করল, এখানে পুলিশ এই মেয়েদের জোর করে ধরে রেখেছে কেন? স্যার, এখানে আসলে কি চলছে? আপনি কি আমাদের এর কোনো জবাব দেবেন? আর এই 3 মেয়েকে, এদের ঠিক কিসের ভিত্তিতে আপনারা ধরে রেখেছেন? বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পুরুষ পুলিশ কর্মী 3 মেয়েকে জোর করে ধরে রেখেছে। আমাদের দেশের আইন অনুযায়ী মহিলাদের শুধুমাত্র মহিলা পুলিশই হেফাজতে নিতে পারে। দারোগা ক্যামেরা দেখে খেপে গেল। তুই ভিডিও বানাবি? হাবিলদার, একেও ধরো। এবারে বুঝতে পারবে আমি কে। থানায় নিয়ে গিয়ে আমি এর ভালো করে ব্যবস্থা নেব। সাহেব, আমার ক্যামেরা ভাঙলে কিন্তু সত্যিটা ভেঙে যায় না। আমার ভিডিও লাইভ চলছিল। আপনার প্রতিটি অবৈধ কার্যকলাপ ইন্টারনেটে রেকর্ড হয়ে গেছে। এতক্ষণে লাখো লাখো মানুষ আপনার এই কীর্তি দেখে ফেলেছেন। অফিসাররা ভ্লগারটিকে আশ্বস্ত করে বলল, ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না। এই অহংকারী ইন্সপেক্টরের অহংকার খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। এর নিজের উর্দির ওপর খুব বেশি অহংকার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই খবরটি মিডিয়াতে ছড়িয়ে পড়ল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন
এই মুহূর্তে কলকাতা থেকে একটি বড় খবর আমাদের সামনে আসছে। আমাদের কাছে যে লাইভ ছবি এসে পৌঁছেছে তাতে পুলিশকে কলকাতার এক হাইওয়েতে 3 মেয়েকে আটকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে এবং পুলিশের এই পদক্ষেপের উপর গুরুতর প্রশ্ন উঠছে। এখন সবার নজর শুধু এই দিকেই যে প্রশাসন এই বিষয়ে কী আইনি পদক্ষেপ গ্রহণ করে। মিডিয়া রিপোর্টার আরও বলল, আসলে এই মেয়েদের ঠিক কিসের ভিত্তিতে এখানে আটকানো হয়েছে এটি এখন পুরো দেশের কাছে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে জনগণ এই ভিডিও নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ খোলাখুলি নিজেদের কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন এবং ন্যায়ের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। আমাদের মিডিয়া দলও ঘটনাস্থলে অর্থাৎ কলকাতার সেই হাইওয়েতে পৌঁছে গেছে, যেখানে পুলিশ 3 মেয়েকে আটকে দাঁড়িয়ে আছে। আমরা ক্রমাগত এই ঘটনার বাস্তব সত্যিটা জানার চেষ্টা করছি। সম্পূর্ণ এবং সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের লাইভ ভিডিওর সাথে জুড়ে থাকুন। ঠিক তখনই দারোগার ফোন বেজে উঠল। ডিএম স্যার হঠাৎ আমাকে কেন ফোন করছেন? মনে হচ্ছে থানায় কোনো বড় কেস এসেছে, সেই জন্যই ডিএম সাহেব ফোন করছেন। দারোগা বিড়বিড় করল। ফোন ধরতেই ডিএমের রাগী বলা শোনা গেল, কিরে ইন্সপেক্টর, তুই রাস্তায় দাঁড়িয়ে এসব কি করছিস? আর তুই কাদের জোর করে ধরে রেখেছিস? তুই এখনও জানিস না যে ওই 3 মেয়ে আসলে কে? এখন তোকে এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। হারামখোর, তোর এই নোংরা ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এইমাত্র আমার কাছে মেজর ঘোষের ফোন এসেছিল। তিনি খুব রাগে ফুঁসছিলেন। মেজর ঘোষ বলছিলেন যে ওই 3 মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, ওই 3 জনই ভারতীয় সেনার আধিকারিক। এবার তুই কোনো মতেই বাঁচবি না। দারোগার মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, আপনি এসব কি বলছেন? এই 3 মেয়ে ফৌজি? আমার তো এই বিষয়ে কিছুই জানা ছিল না। আমি কথা দিচ্ছি, এরপর থেকে এমন ভুল আর কখনো হবে না স্যার। এখন বলছিস ভুল হবে না? তুই তোর এই কাজের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বদনাম করে দিয়েছিস। ওপর মহলে আমি এখন কি জবাব দেব? তাই তোকে আমি এক্ষুনি তোর পদ থেকে সাসপেন্ড করছি। আর শোন, আমিও এক্ষুনি ঘটনাস্থলে আসছি। যতক্ষণ না আমি সেখানে পৌঁছাই, তুই ওদের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকবি, আর কোনো গণ্ডগোল যেন সেখানে না হয়। জি স্যার, জি স্যার, দারোগা কাঁপতে কাঁপতে বলল। দারোগা তৎক্ষণাৎ মেয়েদের সামনে হাঁটু গেড়ে বসল। আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। রিপোর্টার ক্যামেরায় বলতে শুরু করল, দর্শকরা, আপনারা এখন লাইভ দৃশ্য দেখছেন। কিছু সময় আগে পর্যন্ত এই ইন্সপেক্টর এই মেয়েদের সামনে কড়া মেজাজ দেখাচ্ছিলেন, কিন্তু এখন এনাকে মেয়েদের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। সবথেকে বড় প্রশ্ন এখন এটাই যে আসলে এমন কি হলো যে কিছুক্ষণ আগে পর্যন্ত ব্যবস্থা নেওয়া একজন পুলিশ আধিকারিক এখন এই মেয়েদের সামনেই ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন। আসলে এই 3 মেয়ের আসল পরিচয় কি, এবং এমন কি সত্যিটা সামনে এলো যে আধিকারিককে এভাবে সবার সামনে মাথা নোয়াতে হলো? এই মুহূর্তে সবার মনে এটাই সবথেকে বড় প্রশ্ন। রিপোর্টার মেয়েদের দিকে মাইক এগিয়ে দিল। ম্যাডাম, এখন আমাদের ক্যামেরা সরাসরি আপনাদের দিকে তাক করে আছে। পুরো দেশ আপনাদের মুখ থেকে জানতে চায় যে আপনারা আসলে কে। এমন কি হলো যে একজন পুলিশ আধিকারিককে সবার সামনে এভাবে মাথা নোয়াতে হলো? এমন কোন সত্যিটা সামনে এলো যা পুরো পরিস্থিতিকে এক নিমেষে বদলে দিল? আপনারা চাইলে আপনাদের নাম এবং আসল পরিচয় আমাদের দর্শকদের সামনে রাখতে পারেন, যাতে পুরো সত্যিটা সবার সামনে আসতে পারে। একজন অফিসার শান্ত কিন্তু দৃঢ় গলায় বলতে শুরু করল, আমরা দেশের প্রতিটি নাগরিককে শুধু এটাই বলতে চাই, মিথ্যের সামনে কখনো নিজেদের মাথা নোয়াদেন না। সত্যের সাথে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকাই মানুষের আসল শক্তি। যতক্ষণ না আপনাদের নিজেদের কোনো ভুল হয়, কারোর চোখ রাঙানি বা ভয়ে মাথা নোয়ানোর কোনো প্রয়োজন নেই। এই দেশের আইন সবার জন্য সমান এবং সম্মান পাওয়া প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। তিনি আরও বললেন, আমরা 3 জন হলাম ভারতীয় সেনার আধিকারিক। আমরা আমাদের ছুটি কাটিয়ে আমাদের গ্রামে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এই ইন্সপেক্টর বিনা কারণে আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। আমরা প্রথমে চুপ ছিলাম, কারণ আমরা দেখতে চেয়েছিলাম যে এই দেশে আইন সাধারণ নাগরিককে ঠিক কতটা সুরক্ষা দেয়। আমরা আমাদের উর্দির জোর তখন দেখাইনি। আমরা দেশের আইনের শক্তির উপর ভরসা রেখেছিলাম, কারণ আমরা বিশ্বাস করি আসল ক্ষমতা কোনো পদের মধ্যে নিহিত থাকে না, বরং তা থাকে শৃঙ্খলা এবং সত্যের মধ্যে। আজ যদি কেউ এখানে মাথা নোয়ায়, তবে সে আমাদের কোনো ক্ষমতার কারণে নয়, বরং সে নিজের করা জঘন্য আচরণের কারণেই মাথা নুইয়েছে। দেশের আইন সবাইকে সবসময় সমান চোখে দেখে। আমরা হলাম দেশের সৈনিক। দেশের রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য, কিন্তু দেশের আইনের ওপর অবিচল বিশ্বাস রাখা আমাদের সংস্কার।
সম্মান কখনো কারো কাছে জোর করে চাওয়া যায় না, নিজের সৎ আচরণ দিয়ে তা অর্জন করে নিতে হয়। অফিসার দারোগার দিকে তাকিয়ে বলল, তোর তো নিজের উর্দির ওপর খুব অহংকার ছিল, এবার তুই বল তোর এখন কেমন লাগছে? সাধারণ মানুষকে রাস্তায় অকারণে বিরক্ত করতে তোর খুব মজা লাগে, তাই না? এবার তুই তোর কৃতকর্মের জন্য সোজা জেলে যাবি। দারোগা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আমাকে আরও একবার সুযোগ দিয়ে দিন। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবেন না স্যার, আমি শপথ করে বলছি। তুই আর জীবনেও কোনো সুযোগ পাবি না, এবার তুই জেলের হাওয়া খাবি। হাবিলদার, একে এখনই হাতকড়া পড়াও আর সোজা থানায় নিয়ে চলো, একে এবারের পরিণতি থেকে কেউ বাঁচাতে পারবে না। ডিএম সাহেব ততক্ষণে সেখানে এসে পৌঁছেছেন। দারোগা তার দিকে তাকিয়ে বলল, আর্মি অফিসার, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, এবার থেকে এই এলাকায় আপনারা কোনো প্রকার অভিযোগ শুনতে পাবেন না, আমি নিজে এর পুরো দায়িত্ব নিচ্ছি। অফিসার ডিএমের দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনার প্রতি বা প্রশাসনের প্রতি আমাদের কোনো ব্যক্তিগত অভিযোগ নেই, আমরা শুধু এটুকু চাই যে এই দেশে একজন সাধারণ নাগরিকও যেন ঠিক ততটাই সম্মান পায় যতটা কোনো পদস্থ ব্যক্তি পেয়ে থাকে। উর্দির আসল সম্মান কখনো মানুষের ভয়ের কারণে তৈরি হয় না, তা তৈরি হয় আধিকারিকের আচরণের কারণে। সম্মান কেবল পদের জন্য নয়, মানবতার জন্য পাওয়া উচিত। আজ থেকে যদি এদেশের কোনো নির্দোষ মানুষ অকারণে এরকম হয়রানির শিকার না হয়, তবে সেটাই হবে আমাদের জন্য সবথেকে বড় ক্ষমা। স্যার, আমাদের ব্যক্তিগতভাবে কোনো ক্ষমা নয়, আমরা সমাজের পরিবর্তন চাই, যাতে কাল কোনো নিরীহ নির্দোষ মানুষকে রাস্তায় দাঁড়িয়ে নিজের সম্মান প্রমাণ করতে না হয়। আইনের শক্তি তবেই সার্থক হবে বলে আমরা মনে করি। স্যার, আজকের পর থেকে কি এই এলাকা সাধারণ মানুষের জন্য পুরোপুরি সুরক্ষিত বলে মনে করা হবে, নাকি এটি শুধুই ক্যামেরার সামনের আরেকটি মিথ্যে প্রতিশ্রুতি? পুরো শহর এবং দেশ আপনাকে দেখছে, দয়া করে আপনি আমাদের স্পষ্ট উত্তর দিন। ডিএম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, এটি কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয়, এটি আমার কড়া আদেশ। আজকের পর এই এলাকায় কোনো নির্দোষ নাগরিককে আর কখনো হয়রানি করা হবে না। আইন সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি নয়, তা তৈরি হয়েছে সুরক্ষা দেওয়ার জন্য। যেই এই উর্দির অপব্যবহার করবে সে সোজা জেলে যাবে, সে যত প্রভাবশালীই হোক না কেন। রিপোর্টার উপসংহারে বলল, দর্শকরা, আপনারা এইমাত্র যা দেখলেন তা শুধু একটি সাধারণ ঘটনা নয়, এটি পুরো সমাজের জন্য একটি বড় বার্তা। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানকার পরিস্থিতি একদমই আলাদা ছিল। একটি সাধারণ নাগরিককে রাস্তায় আটকানো হয়েছিল, তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সত্যিটা সামনে আসতেই সেই আধিকারিককে খোদ আইনের সামনেই মাথা নোয়াতে দেখা গেল। আজ প্রশাসন নিজে ঘটনাস্থলে পৌঁছেছে, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি পরিষ্কার করে দেওয়া হয়েছে যে উর্দি কোনো ক্ষমতার দম্ভ দেখানোর জায়গা নয়, এটি একটি অনেক বড় দায়িত্ব। আমরা আপনাদের সবাইকে এটাই বলতে চাইব যে আপনারা নিজেদের অধিকারগুলো জানুন, অন্যায়ের সামনে কখনো চুপ করে থাকবেন না, কারণ যখন সত্যের সাথে সাহস এসে দাঁড়ায় তখন আইনকেও ঠিক তারই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বন্ধুরা, আজকের এই ঘটনা আমাদের একটি কথা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে, সত্যি দেরিতে হলেও একদিন সবার সামনে নিশ্চয়ই আসে। আপনাদেরও যদি গভীরভাবে মনে হয় যে আমাদের দেশের প্রতিটি সাধারণ নাগরিকের পূর্ণ সম্মান পাওয়া উচিত, তবে এই ভিডিওটি লাইক নিশ্চয়ই করবেন এবং এরকমই সত্য ঘটনা ও সমাজ সচেতনতামূলক গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সমর্থনই হলো আমাদের আসল শক্তি, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন সত্যের আওয়াজকে সমাজের বুকে আরও মজবুত করে তোলে। ধন্যবাদ। আমরা খুব শিগগিরই আবার দেখা করব নতুন কোনো সত্য গল্পের সাথে।